হাওয়া কেমন, আজকে হাওয়া কেমন, আমরা রাজ্যের কথা বলবো না, আমরা দেশের কথা বলবো না, আমরা সেই সব আমাদের এশিয়ার কথা বলবো। এশিয়াতে হচ্ছে কি, এশিয়ার হাওয়াটা কেমন একটা উথল পাতল হয়ে গেছে না? এই যে মধ্যপ্রাচ্য, সেখানে কেমন একটা সমস্যা হচ্ছে না? এই যে নতুন যে একটা আরব বসন্তের গন্ধ উঠবো করছিল, সেটা থমকে গেছে না? মুদ্রা কথা ইরান ইসরায়েল, আর সেই ইরান ইসরায়েলের যে দমকা হাওয়া চলছে, সেটা গোটা অঞ্চলটা কিন্তু একটা কঠিন সমস্যার সামনে পড়তে চলেছে। কি হবে ভারতের অবস্থান, কি হবে? ভারতের চারদিকে যে দেশগুলো যখন ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসে, পাকিস্তান সে কি করছে, ইরান কি করছে, ইসরায়েল কি করবে? আসলে যেটা হয়েছে, ইসরায়েলের অবস্থা কিন্তু খুব অন্যরকম হয়ে গেছে। ইসরায়েলে যে সিংহের কথা বলছিল না, ইসরায়েল সেই সিংহের পিঠে চেপে পড়েছে। সিংহকে থামানো যাচ্ছে না, মাটিতে পড়লেই সিংহ খাবে, আর চেপে থাকলে জয়লাভ হবে কি হবে না সেটা শঙ্কায় আছে। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে অনেক মানুষ আছে যারা সল্টলেকে থাকেন, এখানে থাকেন। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলবো, আপনি কি কী বিষয়ে পড়াশোনা করেন বা কী করেন এখানে? আমি পেশাগতভাবে একজন চিকিৎসক, কিন্তু আমি সল্টলেকেই থাকি অনেক দিন ধরে। তো আজকের যা পরিস্থিতি, সেটা শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্ব এক টালমাটাল অবস্থায় চলে গেছে। আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা পেয়েছিল, একই সঙ্গে আরেকটি রাষ্ট্রীয় 1948 সালে ইসরায়েল তৈরি হয়েছিল। যদিও দুটোর ভিত্তি ছিল আলাদা। ভারতবর্ষ দীর্ঘদিন ব্রিটিশদের পরাধীনতাকে, ইসরায়েলকে তো ইরানই বলেছিল, স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছিল। ইরান সেকেন্ড রাষ্ট্র যে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। একদম ঠিক যে ইসরায়েল স্বীকৃতি পেয়েছিল ইরানের কাছ থেকে, কিন্তু প্রথম যে আমরা দেখেছিলাম আরব বিশ্বগুলোর সাথে ইসরায়েলের যে যুদ্ধ, তার সাথে একটা বার্তা দেওয়া শুরু হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে, যে তারা সবসময় একটা এদের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে গেছে। এবং আজকে আমরা দেখছি 2023 সালে প্রায় 2 বছর আগে হামাসের যে আক্রমণ হলো ইসরায়েলের ওপর, তারপর থেকে ইসরায়েল যে রাষ্ট্রনেতা বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে একের পর এক বিদ্রোহ শুরু করেছে, সে প্রথমে হামাসকে শেষ করা, তারপরে সিরিয়ার আইসিস থেকে লেবাননের হিজবুল্লাহ, নাসারাল্লাহকে যখন আমরা দেখলাম কি নিপুণভাবে তারা হত্যা করলো, এবং মোসাদ তাদের যে ডিটেকটিভ এজেন্সি তাদের দ্বারা, এবং তার সর্বশেষ পরিণতি হচ্ছে এই ইরানের সাথে তাদের লড়াই। কারণ এটা হওয়ারই ছিল, কারণ সেটা ইসরায়েলের সমর্থিত, যেটা আমাদের বিভিন্ন যে ইসলামী যে জিহাদি গোষ্ঠীগুলো আছে, সেটা লেবাননের হিজবুল্লাহ হোক, সিরিয়ার আইসিস হোক, বা লেবাননের হুতি, সবই মদত পায় কিন্তু এই ইরান থেকে। তাই ইরান যেহেতু একটা মধ্যপ্রাচ্যের একটা শক্তিশালী রাষ্ট্র, এবং আমাদেরও ভারতবর্ষের অর্থনীতি ইরানের যে উৎপাদিত তেলের ওপর অনেকটাই ডিপেন্ডেন্ট করে, তো সেই জন্য এটাই একটা ছিল যে সেই সশস্ত্র গোষ্ঠীগুলোকে দিয়ে ইসরায়েলকে বিপন্ন করে দেওয়া, এবং সেইভাবে তারা ইরানের প্রতি এখন লাস্ট আক্রমণটা শুরু করে। কথা বলবো, আচ্ছা কি অবস্থা বলুন তো, আপনি কি বুঝলেন? আপনি তো এখানে থাকেন, কলকাতায় থাকেন, সাধারণ মানুষ আমাদের মতন, ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে আমরা তো ভাবছি কেন? আসলে কোনো দেশের সঙ্গে যদি কোনো দেশের যুদ্ধ হয়, জানবেন বিশ্বের উপর তার একটা চাপ পড়ে, এবং যুদ্ধ মানেই জানবেন একটা নেতিবাচক প্রভাব সবচাইতে বেশি পড়ে। এই ক্ষেত্রেও তাই, কারণ অনেক ক্ষেত্র থেকেই আমাদের দেশও কিন্তু নানাভাবে ডিপেন্ড করে থাকছে। যেমন খনিজ তেল, এটার জন্য ডিপেন্ড করে থাকে। যদিও সুদূর ভবিষ্যতে আমাদের সেই অনটন মিটে যাবে, কারণ আন্দামানে নিশ্চয়ই জানেন আমাদের একটা বিশাল একটা তৈলের সম্ভার পাওয়া গেছে, মাটির নিচের যে তেল, সেটা আমাদের হয়তো কিছুটা সাহায্য করবে। আমাদের তো আমরা বুঝে নেব, আমেরিকা কি ইসরায়েলকে কি করবে, সাহায্য করবে না করবে না? এই জায়গাটাই দেখুন, আমেরিকা যদি এখন কূটনৈতিকভাবে যদি চলে সেটা বাঞ্ছনীয়, কিন্তু যদি এখন যুদ্ধমুখর হয়ে যদি একটা কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, সেটা কিন্তু নেতিবাচক দিকই প্রকট করবে তার ক্ষেত্রে। কারণ যুদ্ধ আমরা কেউ চাই না। তাহলে আমেরিকার ক্ষেত্রে যদি সে ভাবে যে এদের দ্বারা পুষ্ট করলে লাভবান হতে পারবে, কিছু লাভ করবে, কিন্তু ইরান এমন একটা বিষয়ের প্রেক্ষিতে রয়েছে আমাদের সকলের দৃষ্টিতে, যে সার্বিকভাবে এই পারমাণবিক যে বোমা বা অস্ত্র, সেই জায়গায় যে নিপুণতা অর্জন করা, সেই ক্ষেত্রটার থেকে দেখা যাচ্ছে যে ইউরেনিয়ামের যে তাদের যে একটা মাটির তলায় যে ঘাঁটি, সেটাকে পর্যন্ত ইসরায়েল ধ্বংস করেছে। কিন্তু সেই দিক থেকে আবার দেখতে গেলে ইসরায়েলও কিন্তু
বারংবার এই যুদ্ধে জড়িয়ে গিয়ে গাজার সঙ্গে থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে বিপন্নতার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তাদের যে আর্থিক পরিস্থিতি, শুধু অর্থনৈতিক বলবো না, সাধারণ মানুষের যে জনজীবনের ওপর যে প্রতিচ্ছবি পড়ে, একটা দেশের যুদ্ধ হওয়া মানে ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেড়ে যায়, তাদের অর্থনৈতিক যে পরিকাঠামো সেটা ভেঙে যাওয়ার দিকে যায়। তাই সব দিক থেকে দেখতে গেলে যুদ্ধ সবসময় আমি বলবো একটা নেতিবাচক বার্তা বহন করে আনে। তাই সেই যুদ্ধটা থেমে যাওয়া সবার পক্ষেই বাঞ্ছনীয়। আর যারা কূটনৈতিকভাবে, যাকে মিন করতে চাইছি আশা করি বুঝতে পারছেন, কূটনৈতিকভাবে যদি যুক্ত থাকতে চায় কোনো জায়গায় সেটা ব্যতিক্রমী বিষয়, কিন্তু সরাসরি যুদ্ধে যদি কেউ ঘি দিয়ে দেয়, সেই আহুতি দেয় ঘিয়ের, সেটা কিন্তু একটা আরও নেতিবাচক প্রভাব ফেলবে সারা বিশ্বব্যাপী। শান্তির কথা বলছে, কিন্তু যেটা সমস্যা, এখানে কি শান্তি হবে? আমেরিকা তো গাছে চাপিয়ে দিয়েছে ইসরায়েলকে, দিয়ে মইটা কেড়ে নিয়েছে, মই কেড়ে নিয়েছে বলছে, ওখানকার যারা বিশ্লেষক হয় তারা বলছেন। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, ইসরায়েলের পক্ষে কি আর থামা সম্ভব? এই যে আরব দুনিয়ার অন্যান্য দেশগুলো আছে, ওমান, কাতার, ওদের ভূমিকা কী হবে? ওরা কীভাবে করবে? ইসরায়েলের পক্ষে কি আদৌ ওই গোটা মুসলিম দুনিয়ার মধ্যে একটা ইহুদি রাষ্ট্র? আবার তো ইহুদিদের একটা গল্পও আছে, 80 বছরের বেশি টেকে না রাষ্ট্রগুলো নাকি। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই মই কেড়ে নেওয়ার গল্পটা নিয়ে আপনার কী মনে হচ্ছে? দেখুন, আমরা তো মোটামুটি ভাবি যে যুদ্ধ হোক, যুদ্ধ হোক, সবাই আম জনতা সবাই বলে যে যুদ্ধ হোক, আমরা যুদ্ধ চাই। কিন্তু যুদ্ধর যে পরিণতিটা কি, সেইটা হয়তো অনেকে বুঝতে চায় না। যুদ্ধ মানেই ধ্বংস, 50 বছর পিছিয়ে যাওয়া। যেই দেশে যুদ্ধ হোক না কেন, তো সেই দেশ পিছিয়ে যাওয়া 50 বছর। তো ব্যাপারটা হলো, আমরাও চাই যে যেরকম পাকিস্তানের সঙ্গে আমাদের ইন্ডিয়ার যুদ্ধ হলো একখানা, সাময়িক কিছু সময়ের জন্য যুদ্ধ হলো, কিন্তু আমরা চেয়েছি যুদ্ধ, কিন্তু আমরাও চাই না যে যুদ্ধটা হোক বা দীর্ঘদিন চলুক। তো এইটাই আমারও একটা প্রার্থনা আছে, যাতে যুদ্ধটা থেমে যায়, এইটাই ভালো। কেন, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের একখানা যোগসূত্র আছে, কিছু না কিছু অর্থনৈতিকের ঘাটতি পড়বে, বা ব্যবসা বাণিজ্যরও একখানা সিস্টেম থাকে প্রত্যেকটা দেশের সঙ্গে। যেরকম ইরানের সঙ্গে আমার একটা তেলের ব্যাপার রয়েছে, তো এইগুলো আন্তঃরাষ্ট্রীয় রাষ্ট্রে সেইগুলো প্রভাব পড়বে। যদি আমেরিকা ইসরায়েলকে যে না না করছে, ট্রাম্প না হ্যাঁ খেলছে, এখন ইসরায়েলকে আজকেই মনে হয় কিছুক্ষণ আগে পৌঁছে গেছে এদের সাহায্য, জার্মান আর যুক্তরাষ্ট্র এবং আমেরিকার পৌঁছেছে কিছুক্ষণ আগে, সাহায্য করে দিল। ইরান তো ধ্বংস হয়ে যাবে যদি ইরান ধ্বংস হয়ে যায়। কিন্তু ইরানের যে ইরান তো ধ্বংস করতে ওরা চাইছে না, ওরাও বলছে ইরানের সরকারটা বদলে দিতে। যদি সরকারটা বদলে দেয়, ওদের যে হুজি আছে, ওদের যে মিলেশিয়া আছে, সেগুলো সশস্ত্র মিলেশিয়া আছে, একটা দুর্বল ইরান রাষ্ট্র, তাদের সশস্ত্র মিলেশিয়া, এটা তো এই অঞ্চলের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠবে। আচ্ছা, আমি আর আপনি কথা বলছি এখানে, আমি আর আপনি কে আমি কে, ওটা বড় কথা নয়। এরা থাকবে না, আমি থাকবো। ওই ইসরায়েল যখন থেকে ওদেরকে বসিয়েছে ওখানে, আমেরিকাই মেন সহায়তা করেছিল, জার্মানে ওরা মানে ধ্বংসই হয়ে গেছিলো প্রায়। ওখান থেকে নিয়ে নতুন দেশ করেছিল, মানে ওটা একদম পুরোপুরি বাঞ্জার এরিয়া। আমাদেরও অনেকেই গেছিলো, আমি বেসিক্যালি হচ্ছে মিলিটারি পার্সন, এয়ারফোর্সে চাকরি করেছি। আমাদের অনেকেই গেছে ইসরায়েলে আমাদের তরফ থেকে। একদম মানে যেখানে বলতে গেলে মরুভূমির দেশকে ওরা যেই জায়গায় পৌঁছে দিয়েছে ওদের টেকনোলজি দিয়ে। কেননা ইহুদিরা মানে পুরো পৃথিবীতে এখন হচ্ছে ইহুদিদের বুদ্ধির কাছে মনে হচ্ছে অনেকেই পিছনে রয়েছে। ওদের বুদ্ধিটা এই মিডল ইস্ট কান্ট্রি যারা যেসব দেশগুলো আছে, তারা কিন্তু ওদের থেকেই অনেকটা শিক্ষা নিয়ে কিন্তু একটু ডেভেলপ হয়েছিল, কিন্তু ঘুরে ফিরে সেই এদেরকেই ধ্বংস করতে হবে। সবাই মিলে এদের পিছনেই পড়ে রয়েছে। এদের আন্ডারে কারাই কাজ করেছে, তারাই তো কাজ করেছে, আশেপাশে সবাই তো, তারা তো তাদের কর্মচারী। এখন তারা তাদেরকে ধ্বংস করতে চায়। যদি কোনো দেশকে কেউ ধ্বংস করতে চায়, আর এরা হচ্ছে ইহুদিরা হচ্ছে বাই বার্থ সোলজার, আমাদের এখানে নেই। আমরা অনেক কিছু বিতর্কিত কথা বলি নিজের দেশ সম্বন্ধে, কিন্তু তারা নয়, তারা হচ্ছে বাই বার্থ সোলজার। দেখবেন হয়তো সিনেমাটি ত্যান ডাক্তার ফাক্তার যা আছে সবাই কাঁধে বন্দুক নিয়ে ঘুরছে, মানে এটাকে জন্মগত ওদের রক্তে রয়েছে যে আমরা সোলজার, কাউকে ছাড়বো না। তো যখন একটা
প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আসবে, দেশ যখন জড়িয়ে গেছে, যখন ওটা ওদের স্বীকৃতিপ্রাপ্ত দেশ, ওরা ছাড়বে না ইসরায়েল, সে যেই হোক না কেন। মানে এই যে সিংহের পিঠে যে চেপেছে, সিংহ থেকে মৃত্যুর এই জাতিকে আমরা ভালো করে জানি, ওদের সঙ্গে কাজ করেছি অনেক কিছু ক্ষেত্রে, সেটা আমি এখানে প্রকাশ্যে বলবো না, কিন্তু ওরা ছাড়ার লোক নয়। এবার ছাড়ার লোক ওরা তো নয়, এবার কে সাহায্য করলো না করলো, ওরা টিল ডেথ ওরা লড়াই করে যাবে। এবার আগে এরা বুঝে নি মিডল ইস্ট কান্ট্রিরা, ওরা নিজেরা বসে আলোচনা করুক না, যে এদেরকে রাখবো না নিজেরা ধ্বংস হবে না এদের ধ্বংস করবো, কোনটা এরা চায়। বাকি রইল হচ্ছে অন্যান্য কান্ট্রি, তারা তো হেল্প করবে, একে তার নিজেদের স্বার্থ আছেই কিছু। আর প্রথম কথা হচ্ছে ওদের বসিয়েই ছিলই, কিন্তু আমেরিকা হেল্প করেছিল সবচেয়ে বেশি। আর তখন এই যে ইরান দিদি বললেন যে ওখানে হেল্প করেছিল, সহায়তা করেছিল এদেরকে প্রথমে, তো এখন ঘুরে ফিরে এরকম করছে কেন? আর ডিস্টেন্সটা দেখুন না, মানে নিয়ার বাই ডিস্টেন্স হচ্ছে 1000 কিলোমিটার, আর হচ্ছে মানে কি 1500 কিলোমিটার হচ্ছে তেল আবিব, এই সরি মানে তেহরান। তো সেখান থেকে এরা যুদ্ধ করছে, মানেটা কি? তো এদের কারণটা হচ্ছে এই দেশটাকে ধ্বংস করার। কেউ যদি দেশ ধ্বংস করতে চায়, আমারও সমর্থন রয়েছে, আমি বিং এ মিলিটারি পার্সন, আমার দেশেও যদি কেউ আঙুল তুলে দেখায়, সে মানে আমি জয় ইসরায়েল করছেন। আমি ইসরায়েলের জয় বলবো না কেন, ওদের নিজেদের হচ্ছে মানে কি রক্ষার্থে ওরা করে যাচ্ছে। ওরা কি বলছেন? এ তো যুদ্ধবাদী লোক, যুদ্ধ বলছে ইসরায়েল জিতে যাবে, কি বলছেন? না, আমি যুদ্ধবাদীও নই আর শান্তিপ্রিয় নই। আমার কথা হচ্ছে যে সেই যুগটা নেই, এক গালে চট মারলে আর এক গালটা এগিয়ে দেবো। আমার কথা এই যে ইরান গোটা দেশটা 15 বছরের মধ্যে সংস্কৃতি পাল্টে দিয়েছিল নিজেদের, সে এখন এত লড়াই করছে। একদম, সংস্কৃতি শুধু পাল্টেই দেয়নি, খোমেনিকে তো মনে হয় হিটলারের থেকেও ভয়ঙ্কর। তো আমি চাই খোমেনির পতন হোক, যেমন হিটলারের পতন হয়েছিল। সেক্ষেত্রে আমি বলবো যে অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করা উচিত। ভারত শান্তিপ্রিয়, সনাতনীরা শান্তিপ্রিয়, কিন্তু প্রভাব তো সারা বিশ্বে পড়বেই। তার অর্থ এই নয় যে যখন আমি দেখব আমার দিকে আক্রমণ হচ্ছে আর আমি হাত গুটিয়ে জয় শ্রীরাম বললো, সেটা হতে পারে না। তার প্রতি ফল আমরা দেখেছি আমাদের অপারেশন সিঁদুরের মাধ্যমে। তো ইসরায়েল যেটা করছে, আমি বলবো ধ্বংস হোক অন্যায়ের, এটাই আমি বলবো। আমি অবশ্যই শান্তিপ্রিয়, আমি অবশ্যই শান্তি চাই। তার অর্থ এই নয় যে কেউ অকারণে আমার দিকে হামলা করবে, অকারণে একটা দেশের কি হবে ইসরায়েল ইরানে কি হবে বলুন আসলে? দেখুন, যুদ্ধ তো একটা সময় থামবেই। সময়ের কালে এত যুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধও থেমেছে, অতএব এই যুদ্ধও থামবে, তাই না? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবই তো থেমেছে, তাহলে এটা কেন থামবে না? কিন্তু যুদ্ধ থামবে বলছে, যুদ্ধ থামবে না, যুদ্ধ তো কালের নিয়মে থামবেই, কারণ এখন যা সারা বিশ্বের যে অর্থনৈতিক যে পরিস্থিতি, একটা দিনের পর দিন যুদ্ধ চালানো কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব না। সেই জন্য আমরা দেখলাম অপারেশন সিন্দুর আমরা শুরু করলাম, কিন্তু তাড়াতাড়ি আমরা পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে তাদেরকে হামলা করলাম, কিন্তু তার বেশি আমরা কিন্তু যুদ্ধটা এগিয়ে নিয়ে গেলাম না। এটাই বুদ্ধিমানের কাজ হবে দুটো রাষ্ট্রের ক্ষেত্রেই, যে যুদ্ধটা বেশি প্রলম্বিত না করে অর্থনৈতিক দিকটাকে দেখা। এবং আমিও বলছি, দেখুন, আমার শক্তি আছে, আমি প্রতিপক্ষকে বুঝিয়ে দেব, আমার লড়াই করার শক্তি আছে, কিন্তু আমি সেই শক্তির অপপ্রয়োগ করছি না। এটা তো শক্তির ব্যাপার। ইসরায়েলের যে শক্তি আছে সবাই জানে, ইসরায়েলের শক্তি আছে, কিন্তু ইরান তো সেটা মানতে চাইছে না। ইরান পরের পর আঘাত করে যাচ্ছে। তো এই আঘাতের প্রতিফলন কি হচ্ছে? তাদের মূল যে তারা তো একটা সময় এমন শক্তিশালী হয়ে ওঠার পরিকল্পনা করে নিয়েছে যে এমন পারমাণবিক অস্ত্র তাদের কাছে থাকবে, তারাই বিশ্বের সর্বেসর্বা হয়ে উঠবে, এবং তার সঙ্গে যে যারা সাপোর্ট দেবে তাদের কাছে সেই অস্ত্রের সাহায্য কোনো না কোনো সময় পৌঁছাবে। কিন্তু এটা তো একটা ধ্বংসাত্মক, আমি বলবো এটা একটা ধ্বংসাত্মক। এখানে যে আলোচনা চললো, সকলেই বলছে যে শান্তি দরকার, অত যুদ্ধ দরকার নেই। সকলে এখানে অধিকাংশ, সবাই তো নয়, অধিকাংশই বলছে ইসরায়েলের ক্ষমতা আছে, ইসরায়েল লড়াই করে যাবে। এবং কেউ কেউ মনে করছে যে এর ফলে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইরানও লড়াইটা চালাবে। যাই হোক, ইরান যাই হচ্ছে, গোটা এলাকাটায় জলটা ঘোলা হয়ে গেছে। এই ঘোলা জলে আবার কেউ যদি ফট করে মাছ ধরে নেয়, সেটা অন্য ব্যাপার। তবে যাই হোক, এখানে সকলে আমাদের হাওয়া কামানে সবাই বলছে শান্তি চাই, আমরাও শান্তি চাই, কিন্তু সময় থেমে নেই। একের পর এক ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।